পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরানের হামলা সময়ের অপেক্ষা নিশ্চিত আমেরিকা। প্রমাদ গুনছে ইসরায়েল। পশ্চিম এশিয়ায় যুদ্ধ এসেছে। আরো ঘোরালো হলো পরিস্থিতি। যুদ্ধের ভয়ে কাটা পশ্চিম এশিয়া। ইসরায়েল সরকারের আশঙ্কা শীঘ্রই ইরান তাদের উপর বড়সড় হামলার ছক কষেছে। আমেরিকাও প্রায় নিশ্চিত যে ইরান ইসরায়েলে আক্রমণ করবে। ইরান বা তার ছদ্ম প্রতিনিধিরা চলতি সপ্তাহেই পশ্চিম এশিয়ায় বড়সড় হামলা চালাতে পারে, তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছে আমেরিকা। তিনি বলেন, ইসরায়েল যে আশঙ্কা করছে আমরাও সেই আশঙ্কাই করছি। চলতি সপ্তাহেই হতে পারে ইরানের হামলা। পশ্চিম এশিয়ার কূটনৈতিক প্রেক্ষাপটে আমেরিকার অন্যতম বিশ্বস্ত সঙ্গী ইসরায়েল। বন্ধু রাষ্ট্র হামলার আশঙ্কা করতেই পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে আমেরিকা। একটি বিমানবাহী রণতরী আগেই পশ্চিম এশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। নতুন করে ইসরায়েল উদ্বেগ প্রকাশের পর একটি সামরিক ডুবোজাহাজও পাঠাচ্ছে পেন্টাগন। উল্লেখ, পশ্চিম এশিয়ার পরিস্থিতি দীর্ঘদিন ধরেই উত্তপ্ত রয়েছে। সেই উত্তাপ আরো বাড়িয়েছে ইরান ও ইসরায়েল। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যেন ভয়াবহ পরিণামের জন্য প্রস্তুত থাকে। সে থেকেই সম্ভাব্য হামলার আশঙ্কায় রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল সরকার। ইসরায়েল ও আমেরিকার এই আশঙ্কা যদি সত্যিই হয়, তাহলে পশ্চিম এশিয়ার একাধিক দেশে তার প্রভাব পড়তে পারে। কারণ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ ইরানের আধিপত্য রয়েছে, ছড়িয়ে রেখেছে নিজেদের ছদ্ম প্রতিনিধি। একাধিক সশস্ত্র গোষ্ঠী, যাদের সঙ্গে ইরানের সরাসরি কোনো যোগ না থাকলেও বকলমে তাদের নিয়ন্ত্রণই করে ইরান। যেমন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, গাজায় হামাস গোষ্ঠী, ইয়েমেনের হুতি গোষ্ঠী সহ আরও একাধিক এমন সশস্ত্র গোষ্ঠীও রয়েছে ইরানের, যাদের অর্থ ও অস্ত্র উভয় দিক থেকেই মদত দেয় ইরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় ভুগতে থাকা ইসরায়েলও এই প্রেক্ষাপটে নিজের বন্ধু রাষ্ট্রগুলোকে কাছে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পশ্চিম এশিয়ায় স্থিতি অবস্থা ফেরাতে আবারও সক্রিয় করতে চাইছে আব্রাহাম জোট। এই শব্দটি এসেছে আব্রাহাম চুক্তি থেকে। আমেরিকার মধ্যস্থতায় 2020 সালে ওই চুক্তি হয়েছিল, যার লক্ষ্যই ছিল ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের মতো কূটনৈতিক স্থিতি অবস্থা ফেরানো। উদ্ভূত পরিস্থিতিতে আবারও সেই আব্রাহাম জোটকে নিজের পাশে চাইছে ইসরায়েল। আব্রাহাম জোট, আমেরিকা এবং আমেরিকার ন্যাটো জোট যদি ইসরায়েলের পাশে দাঁড়ায়, তাহলে ইরানের পাশেও থাকবে শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ রাশিয়া, পাকিস্তান, লেবানন, সিরিয়া, ইয়েমেন সহ আরও অন্যান্য শক্তিশালী দেশ। আর এতে করে বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানের নতুন ডেস্টিয়ার জাগ্রস এর বিশেষ কিছু বৈশিষ্ট্য, সাগরে নানা ধরনের গোয়েন্দা তথ্য, চাহিদা পূরণে সক্ষম এই রণতরী। পরেই জানিয়ে দিব, ভয়ঙ্কর সব যুদ্ধজাহাজ সাগরে নামাতে যাচ্ছে তুরস্ক। বিশ্বকে আবারও চমকে দিল এরদোয়ানের দেশ। জানিয়ে দিব, ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক স্থগিত, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিতর্ক। এদিকে হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে যেসব বিষয় রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, কঠোর হিন্দুত্ববাদ নরেন্দ্র মোদীর দেশ। ভারতের বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া, ভয়াবহ হামলার প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরানি বিশেষজ্ঞদের নির্মিত গোয়েন্দা সতর্ক বার্তা জ্ঞাপন ডেস্টিয়ার ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে। জাগ্রস নামের এই ডেস্টিয়ার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি সহ উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে এক মনোজ্ঞ উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়। ইরানের এই ডেস্টিয়ার পুরোপুরি ইরানি বিশেষজ্ঞদের নির্মিত ও তা সাগরে নানা ধরনের গোয়েন্দা তথ্য চাহিদা পূরণে সক্ষম। এতে রয়েছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম, এবং এটি সব ঋতুতে সামরিক টার্গেটগুলো মোকাবেলা করতে সক্ষম। এছাড়াও এতে রয়েছে উন্নত মানের কামান, ইলেকট্রনিক যুদ্ধের নানা সিস্টেম বা উপকরণ, হেলিকপ্টার ও শক্তিশালী বিমান প্রতিরক্ষা সহ আকাশ যুদ্ধের নানা উপকরণ, অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম ও সমুদ্র
বা সাগরের বিভিন্ন পরিস্থিতিতে অভিযান চালানোর সক্ষমতা। ইরান এই ডেস্ট্রয়ারকে শত্রুদের জম হিসাবে আখ্যায়িত করেছে। বিশ্বকে আবারও অবাক করে দিল তুরস্ক। একসঙ্গে ৩টি যুদ্ধজাহাজ নির্মাণের কাজ হাতে নিয়েছে দেশটির নৌবাহিনী। দেশীয় নকশায় একটি সাবমেরিন, একটি এয়ারক্রাফটার ক্যারিয়ার ও বহুল প্রত্যাশিত TF-2000 এয়ার ডিফেন্স ডেস্ট্রয়ার তৈরি করবে তারা। নিজেদের রাজনৈতিক ও নৌ উচ্চাকাঙ্ক্ষার জন্য তুরস্ক এই যুদ্ধজাহাজ নির্মাণ শুরু করেছে। এতে করে সাগর পথে আরও শক্তিশালী হয়ে উঠবে ন্যাটোর সদস্য তুরস্ক। প্রতিরক্ষা বিষয়ক একটি অনলাইন ডিফেন্স নিউজ বলেছে, নতুন ৩ যুদ্ধজাহাজ সহ এই মুহূর্তে ৩১ নৌজাহাজ নির্মাণাধীন রয়েছে। অন্য জাহাজগুলো যখন কমিশন করা হবে তখন তুরস্কের নৌ সক্ষমতা বাড়বে। তুরস্ক চাইছে আমদানি কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে জাহাজ নির্মাণ করতে। গোলচুক নেভাল শিপইয়ার্ডে সামরিক তৈরির কাজ চলছে। ডিজেল ইলেকট্রনিকেও চলবে এই সাবমেরিন। এর ওজন ২৭০০ টন ও দৈর্ঘ্য ৮০ মিটারের বেশি। সাবমেরিনটিতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন বা আইপি ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এর ফলে বিদ্যমান সাবমেরিনগুলোর তুলনায় বেশি সময় ডুবে থাকতে পারবে এই সাবমেরিন। এছাড়া সাবমেরিনে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র মোতায়েন থাকবে। গাইডেড ও ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে ভূপাতিত করার উদ্দেশ্যই নিয়েছে TF-2000 ক্লাস ডেস্ট্রয়ার বানানো শুরু করে তুরস্ক। এই যুদ্ধজাহাজে রয়েছে সব অত্যাধুনিক প্রযুক্তি, যা ব্যবহার করে শত্রুর মনে আতঙ্ক তৈরি করছে তুরস্ক। ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক স্থগিত, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিতর্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য নির্ধারিত মন্ত্রিসভার বৈঠক স্থগিত করা হয়েছে। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে শেষ মুহূর্তে সংকট তৈরির অভিযোগ তুলেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে চুক্তি অনুমোদনের কথা ছিল, তবে নেতানিয়াহুর বিবৃতিতে বলা হয়েছে, মধ্যস্থতাকারী ও ইসরায়েলের সঙ্গে হওয়া চুক্তির কিছু শর্ত মেনে নিতে হামাস অস্বীকৃতি জানিয়েছে এবং শেষ মুহূর্তে নতুন দাবি তুলেছে। যতক্ষণ না মধ্যস্থতাকারীরা নিশ্চিত করছেন যে হামাস চুক্তির সব শর্ত মেনে নিয়েছে, ততক্ষণ মন্ত্রিসভার বৈঠক হবে না। হামাসের সিনিয়র কর্মকর্তা ইজাদ আল রিশেক এক বিবৃতিতে জানান, দলটি ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি মানতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে ইসরায়েলি সেনাদের পরিবার ও তাদের সমর্থকরা নেতানিয়াহুর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। তারা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে বলেন, এটি আত্মসমর্পণ ও ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে ফেলবে। ইসরায়েলের এক সেনার বাবা ইয়োশোয়া সানি বলেন, এই চুক্তির সামনে আত্মসমর্পণ। প্রধানমন্ত্রীকে বলুন এই চুক্তিতে সই না করতে। এদিকে মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালাচ্ছে। গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী বুধবার থেকে শুরু হওয়া বোমা বর্ষণে অন্তত ৭৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৯ শিশু ও ২৪ জন নারী রয়েছে। আহত হয়েছে আরও ২০০ জন। গাজা সিটির আল জাইতুন এলাকায় একটি স্কুলে বোমা হামলায় ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলেও জানায় সিভিল ডিফেন্স। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় অন্তত ৪৬,৭০৭ ফিলিস্তিনি নিহত এবং ১,১০,২৬৫ জন আহত হয়েছেন। হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তিতে যেসব বিষয় রয়েছে, ইসরায়েল এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে গত বুধবার রাতে যে চুক্তি হয়েছে তাতে গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে ৩টি ধাপ অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৫ মাস ধরে নৃশংস যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর এই চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে। দখলদার ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের হাতে আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে পারেনি, হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে এবং গাজা উপত্যকার সামরিক শক্তিকে নিশ্চিহ্ন করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। গাজার রকেট তথা ক্ষেপণাস্ত্র শক্তি নিশ্চিহ্ন করতে স্থল অভিযান সহ সব ধরনের চেষ্টা চালিয়েছে দখলদার বাহিনী। আল আলম টিভি চ্যানেলের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই চুক্তিটি ৩টি ধাপে বাস্তবায়িত হবে এবং আগামী ১৯ জানুয়ারি রোববার থেকে চুক্তির বাস্তবায়ন শুরু হবে। এই চুক্তির মূল বিষয় হল প্রতিরোধ সংগ্রামীদের হাতে আটক সকল ইসরায়েলি জীবিত বন্দী মুক্তি হওয়ার পাশাপাশি মৃত ইসরায়েলি বন্দী মুক্তিদের মরদেহ এর বিনিময়ে দখলদার ইসরায়েল বহু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। চুক্তি বাস্তবায়নের প্রথম দিন থেকেই এই বিনিময় শুরু হবে। ভারতের বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া।
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান দেশটিকে সন্ত্রাসবাদের জন্মভূমি হিসাবে উল্লেখ করার পর পাকিস্তান সেনাবাহিনী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে ভারতের সেনাপ্রধানের বক্তব্যের প্রতিবাদ জানায় এবং প্রতিবেশী দেশের সেনাবাহিনীকে রাজনীতি থেকে মুক্ত থাকার আহ্বান জানায়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের সেনাপ্রধান পাকিস্তানকে সন্ত্রাসবাদের জন্মভূমি হিসাবে উল্লেখ করেন এবং বলেন জম্মু ও কাশ্মীরে পাকিস্তান অস্থিরতা সৃষ্টি করছে। তিনি দাবি করেন গত বছর কাশ্মীরে নিহত 60% জঙ্গি পাকিস্তানি নাগরিক ছিল। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয় ভারতের সেনাপ্রধানের বক্তব্য বাস্তবতা বিবর্জিত এবং এটি ভারতের অক্ষমতার বহিঃপ্রকাশ। পাকিস্তানকে সন্ত্রাসবাদের জন্মভূমি হিসাবে উল্লেখ করে তারা দাবি করে যেখানে নিজ দেশেই জনগণের উপর নির্যাতন চলছে সেখানে প্রতিবেশী দেশের উপর দোষ চাপানো দ্বিচারিতার উদাহরণ। বিবৃতিতে আরো বলা হয় ভারতীয় বর্তমান সেনাপ্রধান যখন জম্মু ও কাশ্মীরে কর্মরত ছিল সে সময় কাশ্মীরিদের উপর সবচেয়ে বেশি নির্যাতন চালানো হয়। সম্প্রতি তিনি যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি রাজনৈতিক এবং ভারতের সেনাবাহিনীতে যে রাজনীতি ব্যাপকভাবে প্রবেশ করছে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য তারই প্রতিফলন। ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাস দমনের নামে নিরস্ত্র কাশ্মীরিদের উপর অত্যাচার করছে বলেও উল্লেখ করে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয় কাশ্মীরিরা আত্মনিয়ন্ত্রণের অধিকার চায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও রেজলিউশনের মাধ্যমে এই অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কাশ্মীরিদের ন্যায্য আন্দোলনকে ধূলিসাৎ করতেই জম্মু কাশ্মীরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। শেষে আইএসপিআর জানায় ভারতের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পাকিস্তানের হেফাজতে আছেন যিনি পাকিস্তানে নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় গ্রেপ্তার হয়েছেন। তবে ভারতীয় সেনাপ্রধান এই গুরুতর সত্যটি উপেক্ষা করেছেন বলেও দাবি করা হয়।